আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের ক্রাউন সিমেন্ট 10-এর কথা দেশের কথা অনুষ্ঠানে এবং উপস্থাপনায় আছি আমি যথারীতি সিনহা MSI। আমাদের আজকের বিষয়বস্তু হলো শাসনতান্ত্রিক ব্যবস্থায়, বর্তমান শাসনতান্ত্রিক ব্যবস্থায় সাংবিধানিক বাধ্যবাধকতা। আর এই বিষয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আমার ডানে আছেন জনাব MK রহমান, সিনিয়র অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ। বায়া আছেন সাবেক সেনাবাহিনী কর্মকর্তা মেজর জিল্লুর, বিশিষ্ট টকশো ব্যক্তিত্ব এবং রাজনৈতিক বিশ্লেষক। ধন্যবাদ। আমি প্রথমেই শুরু করতে যাচ্ছি জনাব MK রহমান, আপনার কাছ থেকে। এই যে বর্তমান শাসন ব্যবস্থায় সাংবিধানিক বাধ্যবাধকতা, এই বিষয়টিকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? প্রথম কথা হলো, ইন্টারিম গভর্নমেন্টের কোনো বিধান আমাদের কনস্টিটিউশনে নেই, বাট এটা সুপ্রিম কোর্ট থেকে একটা রেফারেন্সের মাধ্যমে একটা অপিনিয়ন নিয়েছেন, নিয়ে এই চিফ অ্যাডভাইজার এবং অ্যাডভাইজার এদেরকে অ্যাপয়েন্টমেন্ট এবং ওথ দেওয়ার জন্য একটা ব্যবস্থা করেছেন সুপ্রিম কোর্ট থেকে মতামত নিয়ে। রাষ্ট্রপতি রেফারেন্স করেছেন, এটা বলা হয়েছে আর কি, ছোট্ট একটা অর্ডার সুপ্রিম কোর্টের, ওইভাবেই চলছে এবং আন্ডার দি কনস্টিটিউশন তারা ওথ নিয়েছেন। অবশ্য আর্টিকেল 148 থার্ড শিডিউলে বাংলায় বলি তৃতীয় সংবিধানের তৃতীয় তফসিলে 148 অনুচ্ছেদ অনুযায়ী শপথ হয় সাংবিধানিক পদগুলোতে। সেখানে অন্তর্বর্তীকালীন সরকার কোনো বিধান নাই, বাট ওই যে সুপ্রিম কোর্ট থেকে রেফারেন্সের মাধ্যমে যে অপিনিয়নটা নিয়েছে, তারা বলেছেন যে হ্যাঁ, এই অন্তর্বর্তীকালীন সরকার তার প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টারা শপথ নিতে পারবেন, ওইভাবে শপথটা রাষ্ট্রপতি দিয়েছেন। সো তারপরে যে কাজকর্ম দৈনন্দিন হচ্ছে, এটা আন্ডার দি কনস্টিটিউশন মোতাবেকই হচ্ছে, হওয়ার কথা। অনেক সময় হয়তো কনস্টিটিউশন ইন টোটো ফলো করতে পারছে না, কারণ কনস্টিটিউশন একটা বলা আছে, এদিকে হচ্ছে আর একটা। এটা তো গভর্নমেন্টটা তো ইলেকটেড গভর্নমেন্ট না, ইন্টারিম গভর্নমেন্ট আছে, আবার কেয়ারটেকার গভর্নমেন্টও না। কেয়ারটেকার গভর্নমেন্ট যেমন ছিল, দ্যাট একটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট ছিল, সেখানে বলা ছিল। এখানে তো তা নাই। এবং এখানে কিছু ইফস অ্যান্ড বাট আছে, সব জিনিসই সংবিধান অনুযায়ী করতে পারছে তা না। যেমন এই জাতীয় ঐক্যমত্য কমিশন যে করছে, এটা তো কনস্টিটিউশনাল কোনো ম্যান্ডেট নাই, কিছু নাই, বা এর এক্সিকিউটিভ অর্ডার করেছে এবং সেখান থেকে 9 মাসে একটা আলোচনা করে একটা বেরিয়ে আসছে, গণভোটও করছে। কিন্তু অ্যাজ অফ টুডে এই গণভোটের তো কোনো বিধান নাই আমাদের কনস্টিটিউশনে। এখন যদি গণভোট করার পরে ভোট হয়, অ্যাট দি এন্ড অফ দি ডে কিন্তু আপনাকে পার্লামেন্টেই যেতে হবে, বাই অ্যান এক্সিকিউটিভ অর্ডার দ্বারা তো হবে না, রাষ্ট্রপতির ক্ষমতাই নাই। আচ্ছা, এখানে বিরোধ আছে কোনো? কোনটা? বর্তমান শাসন ব্যবস্থার সাথে যে কনস্টিটিউশনের বাধ্যবাধকতা, হ্যাঁ, এখানে কিছু ব্যত্যয় ঘটেছে কোথাও? না, ব্যবসায় তো বিভিন্ন জায়গায়, যেহেতু কনস্টিটিউশন অনুযায়ী ওথ নিয়েছে, কনস্টিটিউশন অনুযায়ী কাজ করছে, কিন্তু সব জায়গায় যে সবটা ইন টোটো ফলো করতে পারছে তা করা যাবে না, বিকজ ইট ইজ নট ইলেক্টেড গভর্নমেন্ট। ফলো করলে তো নির্বাচিত গভর্নমেন্ট, কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, অনেক কিছু ব্যাপার আছে। এটা তো তা না, এটা তো বাই রেফারেন্স অফ দি প্রেসিডেন্ট। এটা সুপ্রিম কোর্ট বলেছে যে হ্যাঁ, পারবে অ্যাপয়েন্টমেন্ট দিতে, বাট কাজগুলো যা করছে আন্ডার দি ম্যান্ডেট অফ দি কনস্টিটিউশন, সেই ম্যান্ডেটটা সবসময় যে ফলো করা যাচ্ছে তা না। জি, ধন্যবাদ। আপনাকে সেটা করা যাচ্ছে, আবার আসবো আপনার কাছে। কিন্তু বাট তাতে কাজ থেকে থাকছে না, কাজগুলো হয়ে যাচ্ছে। মেজর জিল্লুর রহমান, আপনি কি মনে করেন যে সাংবিধানিক বাধ্যবাধকতায় কোনো ব্যত্যয় ঘটেছে সরকার পরিচালনায়? ব্যত্যয় তো প্রথম থেকেই আমরা এগুলো নিয়ে আলোচনা করে আসছি। উনি হয়তো অনেক বিজ্ঞ সংবিধানের উপর, উনি অনেক কিছু ব্যাখ্যা করবেন না, হয়তো দেশের এই পরিস্থিতির মধ্যে ভুল বোঝাবুঝি না হয়, একটা স্থিতিশীল পরিস্থিতি থাকুক, এই জন্য হয়তো কিছু কিছু উনি সুশীলভাবে মডারেট ওয়েতে বলেছেন। এখন আমি আমার মতো করে বলতে চাই, প্রথম কথা যেটা উনি বললেন যে আন্ডার দি কনস্টিটিউশন ওনারা ওথ নিয়েছেন। এখন সেই কনস্টিটিউশনে ওথ নিয়েছেন, আমরা দেখেছি, দোয়াও করেছি, আমরা খুশি হয়েছি। প্রশ্ন হলো, এই সরকারের কোনো নাম গন্ধ কি কনস্টিটিউশনে কোথাও লেখা আছে? নাই। তারপর এই সরকারের যে কর্মকাণ্ড বা কনস্টিটিউশনের যে একটা প্রশ্ন প্রথম থেকে রয়ে গিয়েছে, কেউ কেউ তুলেছিল যে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি উনি রেফার করেছে, সেখানে ওথ হয়েছে, সেগুলো নিয়ে অনেক বিতর্ক আছে, আমি অত ডিটেইলে না যাই।
আমার প্রশ্ন হলো যে এন্ট্রিম সরকার বলে আমাদের কোনো কিছু নাই, তাহলে আপনি কি দিয়ে এই কনস্টিটিউশনের সাথে জোড়াতালি দিচ্ছেন কিসে? তেলে আর পানিতে তো হবে না। তারপরে আসেন যে অন্তত নিদেন পক্ষে যে আগে কেয়ারটেকার সরকার ছিল, সেখানে আপনারাই আইন প্রণয়ন করেছেন, আপনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, আপনার তো বেশি জানার কথা। সেখানে সর্বোচ্চ 90 দিনের মধ্যে নির্বাচন দিতে হবে। সে 90 দিন তো গেল, কোথায় গেল? আজ আসছি আমরা, বছর পার হয়ে গেল। আবার কেউ কেউ বলছেন যে সরকার যখন যেখানে কোনো কিছু করতে বাধাগ্রস্ত হচ্ছে, সাথে সাথে একটা অধ্যাদেশ জারি করছেন কাজ চালিয়ে যাওয়ার জন্য। আইন এমন একটা জিনিস, এটা তো ওই আমার এক কাজিন ছিল অ্যাডভোকেট মজিদ, তা আমি বলছিলাম যে বাড়ি আমার বন্ধু কিনবে, একটু ওইভাবে লিখে দেন। তুই যা বলছিস সেটা তো প্রেমের কথা, আইন তো প্রেম দিয়ে চলে না, আইনের মতো চলতে দে, আমাকে লিখতে দে, যা বলছি ওই শর্তে তোমাদের মেনে নিতে হবে। তা না হলে আজকে যে যা যা হচ্ছে, এ যে 10 বছর হোক 20 বছর হোক চ্যালেঞ্জ হবে না, এ কথা তো আমরা বলতে পারি না। অবশ্যই চ্যালেঞ্জ হবে যে আপনি কিভাবে এই সরকারটা গঠন করলেন, কিভাবে ওথ হলো। আমরা এখন হয়তো সামগ্রিক দেশের স্বার্থে মেনে নিয়েছি, দেশটাকে তো স্টেবল করতে হবে, দেশটাকে তো আমাদের রক্ষা করতে হবে। তো দেশটা রক্ষা হওয়ার পরে তখন যখন বিশ্লেষকরা, আইনবিদরা আর যারা এফেক্ট হচ্ছে, তারা তো এগুলা চ্যালেঞ্জ করবে আদালতে। সুতরাং কিছু তো সীমাবদ্ধতা আছে। এখন সামনে আসছে নির্বাচন, নির্বাচনে উনি একটু বলেই দিয়েছেন যে গণভোটের কথা। গণভোটের বিধানও তো আমাদের সংবিধানে নাই। তাহলে আমরা যা করছি তা আমরা ধরে নিচ্ছি যে এদেশের সাধারণের ইচ্ছা, অভিপ্রায়, সেই অভিপ্রায়টাই দেশের সংবিধান, অভিপ্রায়টাই দেশের মানুষের আকাঙ্ক্ষা, সেটাই আইন, সেটাই আমরা বাস্তবায়ন করার জন্য আমাদের সরকারকে সামনে রেখেছি, সবাই সমর্থন দিচ্ছে, সেইভাবে চলছি। এইটা হচ্ছে চলার কথা। আমার মোদ্দা কথায় জোড়াতালি দিয়ে চলা হচ্ছে, কিন্তু প্রকৃতভাবে আপনি যে জিনিসটা জানতে চাচ্ছেন সেরকম কংক্রিট কিছু আমার কাছে মনে হচ্ছে না। জনাব এম কে রহমান, আমরা দেখলাম গতকাল জামাত ইসলামের আমির ব্যতিক্রম একটা বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে জুলাই সনদের গণভোট আগে হবে, নির্বাচন পরে হবে, তা না হয় নির্বাচন হবে না। ঠিক নির্বাচনের এই মুহূর্তে এই ধরনের বক্তব্য কি নির্বাচনকে টালমাটাল করে দিচ্ছে না? এটা পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে উনি কথা বলেছেন না বোধহয়, কিন্তু ওনারা তো নমিনেশন ফাইল করেছেন সব ক্যান্ডিডেট, পার্লামেন্টারি বোর্ড তাদের নমিনেশন দিয়েছে। তো এখন যদি বলেন গণভোট আগে দিতে হবে আর ভোট পরে দিতে হবে, তো এই দুইটা একই দিনে দিয়েছে। তো ওইটা দিয়েই তো তার আগেও দাবি করেছিল এটা, যে এইটা আগে দিতে হবে, পরে ওইটা করতে হবে। এখন যদি আপনি কনস্টিটিউশনাল ডিসপেন্সেশন রাখেন, আইনি একটা কাঠামো রাখেন, সংবিধান দেশের সর্বোচ্চ আইন, সেই কাঠামোতে রেখে আপনার এই গণভোটেরই তো বিধান নাই কনস্টিটিউশনে। আপনি করছেন কিভাবে? ওই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের একটা চার্টার ড্র করেছেন, সেটা তো প্রশ্ন মেজর ঝিল্লু তো বলছেন যে একসময় প্রশ্ন আসতে পারে যে হোয়াট ওয়াজ দ্য ম্যান্ডেট এগুলো করার জন্য। সেটা যখন আসবে তখন সেই প্রশ্নের উত্তর তখন ওইভাবে দেয়া, যারা দিবেন তারা দিবেন। কিন্তু এখন এটা গণভোট একদিনে, গভর্নমেন্ট তো শোনে না, গভর্নমেন্ট তো গণভোটও দিয়েছে আর ভোটটাও দিয়ে দিয়েছে একই দিনে, দুটো ব্যালট দিয়েছে। তো এখন জামাত যদি এখন এটা বলে, তো সেটা বললে তো ইলেকশনের এটা এফেক্ট করতেই পারে, এতে কোনো সন্দেহ নাই। তারা কি ইলেকশন থেকে, আমি ওনার বক্তব্যটা শুনলাম আপনার ওই ইউটিউব না কোথায়, তো ওখানে যদি এই কথাগুলো বলেই থাকে ওনারা, তো সেটা তো ইলেকশনের জন্য একটা অন্তরায় সৃষ্টি করতে পারে আর কি। সেটা হাউ দি ইলেকশন কমিশন এটা ডিল করছে অথবা গভর্নমেন্ট কীভাবে ডিল করছে, এটা আমাদের অপেক্ষা করতে হবে 2-4 দিন। চিরুর, আপনি কি মনে করেন? হ্যাঁ, উনি সঠিক বলেছেন। আর জামাতের আমির অত্যন্ত পরিপক্ক রাজনীতিবিদ, আর উনি যত কথা বলেন আমি খুব পয়েন্টে পয়েন্টে অ্যাসেস করে দেখেছি, উনি জনগণের পালস নিয়ে কথা বলেন। ওনার এই কথার মধ্যে আমি দুইটা দিক আনি। দেখেন, একটা হচ্ছে বর্তমান সামনে যে নির্বাচনটা আমাদের,
এই নির্বাচনের দেখেন অনেকগুলো জরিপ হয়েছে, এগুলো আপনার কাছেও আছে ইদানিং, যে এটা কি এক্সট্রিমিস্ট কোনো মানে উগ্র ইসলামী কোনো দল ক্ষমতায় আসবে, নাকি অন্য লিবারেল কোনো ডেমোক্রেটিক দল ক্ষমতায় আসবে, এটা নিয়ে হচ্ছে সর্বসাধারণ চায় দেশে পরিবর্তন এবং স্থিতিশীল, এই দুইটা জিনিস চায় সবাই। বাট বাস্তবতা তার না, তার ধারের কাছে নাই, ভিন্ন। কি একটা ভাগ চায় কি যে স্থিতিশীলতা। তারা কারা? তারা শিল্পপতি, রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং পার্শ্ববর্তী রাষ্ট্র, বিদেশি শক্তি। তারা ঝুঁকতেছে কোন দিকে? তারা বড় দল বিএনপির দিকে ঝুঁকতেছে। আর একটা দল এটা, সেটা হচ্ছে জামাত এবং এনসিপি, তাদের দিকে ঝুঁকছে যারা পরিবর্তন চায়। এখন আর একটা গ্রুপ আছে, তাদের সংখ্যাটা কম, তারা মনে করছে যে এই পরিবর্তন করতে গেলে পরবর্তীতে এত উত্থান পতন, এত রিশাফলিং করা হবে, তাতে তো দেশে অস্থিতিশীলতা আরও বাড়তে পারে। তার চাইতে এই মোটামুটি মন্দের ভালো স্থিতিশীলতা থাকতে পারে, সেটা হচ্ছে এই বড় দলের কাছে বিএনপির দিকে বেশিরভাগ লোক এইরকম একটা মতামত দিয়েছে। জামাতের আমিরের কথার মধ্যে ওনার এখানে নির্বাচনী একটা প্রসারের ইঙ্গিত উনি রেখে গেছেন। তার মানে আমরা পরিবর্তনের পক্ষ। উনি প্রথমে গুরুত্ব দিচ্ছেন গণভোটের মধ্যেই তো পরিবর্তন। অর্থাৎ পরিবর্তন, কিন্তু আমি এই যে দুটা কথা বললাম, সব জায়গায় সবাই পরিবর্তন চায়, সব লোক পরিবর্তন চায়, স্থিতিশীলতা চায়। আর জামাত এনসিপি পরিবর্তনকে সবচাইতে প্রায়োরিটাইজ করছে। কারণ এই যতগুলা দল আমরা পূর্বে দেখেছি এত বছর, এই দলের ভিতরে গণতান্ত্রিক চর্চা কারোর মধ্যে নাই। একমাত্র জামাত, এদের মধ্যে চর্চা আছে। জামাতের একজন কর্মী, সে 10, 20, 25, 30, 50 ইভেন কিয়ামত পর্যন্ত যদি রাজনীতিতে লেগে থাকে, সে কোনোদিন এই দলের প্রধান হতে পারবে। বাকি যে দল, এই দলের ওই পরিবারের বাইরে কেউ এসে প্রধান হওয়ার মতো কোনো সুযোগ নাই। সেই দিক থেকে জামাতের দিকে মানুষ পরিবর্তন চায়। উনি এই যে কথাটা বলছে গণভোটাকে, অর্থাৎ মানুষকে উদ্বুদ্ধ করছে যে আমরা যেটা বলছি সঠিক, আমাদের দিকে এগিয়ে আসো। ধন্যবাদ জনাব এম কে রহমান। আপনি শুধু অভিজ্ঞ একজন আইনজীবী না, সরকারকে ঘনিষ্ঠভাবে দেখেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে, এবং দেশের একজন প্রথিতযশা নাগরিক। আপনি কি মনে করছেন যে বর্তমান প্রেক্ষাপটে যে জটিলতা দেখা দিচ্ছে, এখানে আমেরিকা এবং ভারত দুটি শক্তি সমভাবে যার যার অবস্থান থেকে সক্রিয়, আপনি এই প্রভাবগুলি কীভাবে বিবেচনা করছেন? আচ্ছা, শুনুন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মেজর জিল্লুর তো একটা কথা বলেছেন জামাতের কথা। আই আন্ডারস্ট্যান্ড যে হি ডাজন্ট বিলং টু জামাত, অথবা উনি জামাত করেনও না। তো জামাতের এই চেইন অফ কমান্ডও আপনি জানেন না, কিন্তু দ্যাট ইজ নট দি রিয়েল সিচুয়েশন। ওদের পার্টি ওদেরভাবে চলে আর কি। এনিওয়ে, ওটা পরে আসে, সুযোগ হলে ওটা বলবো। এই প্রেক্ষাপটে যেমন উনি একটা কথা বলছেন যে একটা গ্রুপ চায় একটু লিবারেলভাবে চিন্তা ভাবনা করছে, তারা একটা ইলেকশন হয়ে একটা গভর্নমেন্ট ফর্ম হবে, দেশটা ভালোভাবে চলবে। আর ওরা চাচ্ছে যে না, আগে গণভোট হতে হবে, তারপর ইলেকশন হতে হবে, তারপর যাই ওইভাবেই দেশ চলতে হবে। কিন্তু ওরা তো এগ্রি করছে যেভাবে ইলেকশনটা হবে। ওরা আগে দাবি করেছিল, কিন্তু সেই দাবি তো গভর্নমেন্ট মানে নাই, তারা তো ওই একদিনই দিয়ে দিয়েছে। যদিও এই রেফারেন্ডামটা এখন তো সংবিধান অনুযায়ী টোটালি আনকনস্টিটিউশনাল, তারপরও এটা মানুষ ঠিক আছে দিচ্ছে, যা দেখা যাক কী হয়। এখন প্রশ্ন হলো, এইসব ভিউর বাইরেও কিন্তু একটা ভিউ দেশে বিরাজমান, সেটা আমরা কিন্তু ওভারলুক করছি। সেটা হলো অ্যাট দি এন্ড অফ দি ডে একটা ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশন দরকার। এইটা না হলে গুড গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হবে না। ইলেকশনটা যদি ভালো না হয়, ইলেকশনটা যদি রিগড ইলেকশন হয়, ইলেকশন যদি ইম্পার্শিয়াল হয়, ইলেকশন যদি ফেয়ার না হয়, তাহলে তার মাধ্যমে যারা জিতে আসবে তারাও ফেয়ারলি কাজ করবেন না। তাহলে এই বহির্বিশ্বে যে ভিউটা, আমেরিকান সিনেট কাল কী বলেছে যে বাংলাদেশে একটা ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ ইলেকশন চাচ্ছে, ইন্ডিয়াও তাই চাচ্ছে। এবং থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, আমাদের তৃতীয় বিশ্বে উন্নয়নশীল দেশ অথবা অনুন্নত দেশ, সেসব জায়গায়
তাদের পলিটিক্সে, তাদের ইকোনমিতে, তারপর সোশ্যাল ইসে, সব জায়গায় কিন্তু একটা বড় গ্রেট পাওয়ারের একটা ভূমিকা থাকে, প্রচ্ছন্ন একটা ভূমিকা থাকে। কারণটা হলো যে এদের কাছ থেকে আমরা টাকা পয়সা নিয়ে আসি, অনেক ধার দেনা করি, এটা করি ওটা করি, এখানে পড়তে পাঠাই, তাদের সঙ্গে কালচারাল রিলেশনশিপ, এডুকেশনাল একটা আছে, কাজে ওদের কথা শুনতে হয়। এই টাকা পয়সা না দিলে তো হবে না। পদ্মা সেতু যেমন কথা আমরা শুনি নেই, কিন্তু করতে পারছি, সবটা তো করা যাবে না, তাই না? এখন এই ইনক্লুসিভ অ্যাট দি এন্ড অফ দি ডে ইলেকশনটা কিন্তু পার্টিসিপেটেড হতে হবে। ভারত প্রতিবেশীদের চাইতেই পারে, তারাও বলছে ইনক্লুসিভ ইলেকশন চাচ্ছে এখানে, আমেরিকা বলছে ইনক্লুসিভ ইলেকশন চাচ্ছে এখানে, এই কালকে সিনেট বলছে, তারা তো সিনেটাররা, অনেক সিনেটর একত্র হয়ে এটাকে বলেছে যে আমরা উই ওয়ান্ট ইনক্লুসিভ পার্টিসিপেটরি ইম্পার্শিয়াল অ্যান্ড ফেয়ার ইলেকশন। কাজে এটা দিতে হবে। সেই প্রেক্ষাপটে যদি আন্দোলনটা হয়ে থাকে, এবং এই আন্দোলনের প্রেক্ষাপটে ছাত্রদের আন্দোলন, কোটা আন্দোলন, অনেক কিছু আছে, মিলে এই পরিস্থিতি আসছে। এখন তো আলটিমেটলি ল্যান্ড করতে হবে আপনার ইলেকশনে। ইলেকশন ছাড়া, নির্বাচন ছাড়া তো কোনো উপায় নাই। আজ হোক, কাল হোক, পরশু হোক। এখন ইন্টারিম গভর্নমেন্টের ম্যান্ডেট অনেকে বলেছে, সেদিন ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত বলেছে যে আমাদের তো 3 মাসের মধ্যে ইলেকশন দেওয়ার কোনো ম্যান্ডেট নাই, হুইচ ইজ কারেক্ট। কনস্টিটিউশনে এই ম্যান্ডেটটা তাদের নাই। এখন বাই দিস টাইম কিন্তু সুপ্রিম কোর্টের একটা মামলা রিভিউতে এই 15th অ্যামেন্ডমেন্ট হিয়ারিং করে সেখানে বলে দিয়েছে আমরা ওই কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা বাতিল হয়েছিল সেটা আমরা রেস্টোর করে দিলাম। এখন এখান থেকে এর পরিত্রাণের উপায়, উত্তর পাওয়ার জন্য ওই কেয়ারটেকার গভর্নমেন্টও এখনও ইনস্টল হতে পারে, ইনস্টল হয়ে আবার ইলেকশন শিডিউল চেঞ্জ হতে পারে। কিন্তু প্রশ্নটা সব জায়গায় যেখানেই যাচ্ছেন না কেন, আপনার ইলেকশন ইলেকশন ইলেকশন, অ্যান্ড ইলেকশন হইতে হলে কী হবে? ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল ইনক্লুসিভ অ্যান্ড ইনক্লুসিভ, যেটা উইনস্টন চার্চিলও বলেছেন, যে একটা ছোট্ট ঘরের ভিতরে ছোট্ট পেন, ছোট্ট মানুষ, সে একটা দাগ দিচ্ছে, এটাই মানে এর মাধ্যমেই এটা ফ্রান্সাইজটা আমরা দেখতে পাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে। মেজর জিল্লুর, এই যে একটা কথা আছে ইনক্লুসিভ, জি, এটা নিয়ে বাংলা হলে অন্তর্ভুক্তিমূলক, অন্তর্ভুক্তিমূলক, এটা নিয়ে মানে অল এনকম্পাসিং যেটা বলি, বুঝতে পেরেছি আপনার কথা। এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি ইউরোপিয়ান ইউনিয়নের ব্যাখ্যা কিন্তু অন্যরকম। তারা কিন্তু বলেছে বিপুল সংখ্যক উপস্থিতি আছে কিনা, হ্যাঁ, দ্যাট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। তারা বলছে এটার সাথে কিন্তু না, এই মন্তব্যের সাথে কিন্তু আমেরিকা, জাতিসংঘ, অন্য দেশের মিলে না, কিন্তু মিলে না। ইনক্লুসিভ বলতে বোঝানো হচ্ছে সব দল, সোজা হিসাব। এখানে কিন্তু অত্যন্ত চালাকি করা হয়েছে। তারা বলেছে দল যারাই আসুক, আমরা দেখব ভোটার আসছে কিনা। এটা কীভাবে দেখছেন? আচ্ছা, এটা আসার আগে একটু ইঙ্গিত করে অ্যাটর্নি জেনারেল সাহেব যেটা বললেন, আপনি ওনাকে ভারত এবং আমেরিকানে একটা প্রশ্ন করেছিলেন, কথাটা একটু পরিষ্কার করে বলার দরকার। ভারত তো ইতিমধ্যে গ্রিন সিগন্যাল দিয়েছে যে তারেক রহমানের সঙ্গে কাজ করা যায়, বিএনপির সাথে কাজ করা যায়। ভারতের প্রধানমন্ত্রী মোদি বিশেষ কায়দায় ওনার চিঠি পাঠিয়ে দিয়েছে। এটা গেল ভারতের অবস্থা, কন্ডোলেন্স মেসেজ দিয়েছে। হ্যাঁ, আর একটা হলো যে ভারতের দিক যদি আপনি তাদের স্ট্র্যাটেজি, তাদের পররাষ্ট্র নীতি বিশ্লেষণ করেন, আপনি দেখবেন যে বাংলাদেশে এখন যে পরিস্থিতি, তাতে জামাতের রাজনীতি যেভাবে জনপ্রিয়তা পাচ্ছে, জামাতের সাথে তারা মনে করে যে পাকিস্তানের একটা কানেকশন আছে, ক্লোজ কানেকশন আছে, আর তাদের জনমের শত্রু হচ্ছে পাকিস্তান। তাহলে ভারত কোনোভাবেই চাইবে না যে জামাত দেশ শাসন করুক। আর যদি বিএনপি ক্ষমতা আসে, মডারেটলি তাদের সাথে অনেক জায়গায় কম্প্রোমাইজ করে আমরা কাজ করতে পারবো, এটা ওনারা বলেছেন। এবং আমাদের বিএনপির চেয়ারপারসন বর্তমান তারেক রহমান দেশে আসার পরে সংবর্ধনা, ওনার গতিবিধি, ওনার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য যেভাবে লোকে হুমড়ি খেয়ে পড়ছে ছবি তোলার জন্য, তাতেই বোঝা যাচ্ছে যে সবাই অলিখিতভাবে ধরে নিয়েছে যে বিএনপিকে ভারত সমর্থন দিয়েছে, আর আমেরিকা সমর্থন অবশ্যই আছে। তা না হলে তারেক রহমান কিছুদিন আগে বলেছিলেন যে আমার একার হাতে আমার আশাটা নির্ভর করে না, যদিও তিনি ব্যাখ্যা করেন নাই। এটা নিয়ে বিভিন্ন বিশ্লেষক বিভিন্নভাবে কথা বলেছেন। তো উনি যখন এসেছেন বীরের বেশে, আমার যাওয়াটা একটা বিজয়ের বেশে, তাতে পরিষ্কার আমরা বুঝতে পারি যে দেশে বিদেশে আন্তর্জাতিক সম্পর্ক সব কিছু মিলিয়ে উনাকে সবাই গ্রহণ করেছে। সুতরাং ওই দিকটা ক্লোজ, যে ইনক্লুসিভ অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক এবং
বেশি সংখ্যক আসছে কিনা। সাধারণত ওটাকে স্ট্যান্ডার্ড নির্বাচন ধরা হয়। কখনো কোনো নির্বাচনে 70 থেকে 80% উপরে ভোট কাস্ট হয় না, এই 20-30% লোক আসে না সারা পৃথিবীতে। আমাদের এখানে যে কথাটা আমার বলার দরকার সেটা হলো যে সব দল, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, সব দল মিলে নির্বাচনটা হলে তাহলে একটা মজবুত শক্তিশালী সরকার গঠিত হতো এবং বিশ্ব বুঝতো যে না এখানে সমর্থন আছে। হয়তো বাস্তবতার কোনো কারণে আওয়ামী লীগকে এখানে স্পেস দেওয়া হচ্ছে না। আমার বিবেচনায় যদি আওয়ামী লীগকে স্পেস দেওয়া হতো, এটা একটা বড় ট্রাম্প খেলতে পারতো সরকার। বিএনপিও যদি তারেক রহমান এখনো ওই দিকে বিএনপির জন্য ভালো হতো তাহলে মনে হয়। আওয়ামী লীগের যে অবস্থান মাঠে, তাদেরকে যদি ওয়েলকামও করা হয়, তারা তো কোনো ক্যান্ডিডেটই দিতে পারবে না। 1-2 জন পাইলেও তারা কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ওইভাবে করতে পারবে না। তবে সারা বিশ্ব দেখতে যে এদের সব দলের জন্য ওপেন ছিল, যারা পেরেছে, যারা করেছে, mandate পেয়েছে তারা ক্ষমতায় আসছে, mandate হয়ে পেয়েছে, গেছে। তারা আসছে। তা না হলে শুধু যেটা সম্মানিত অ্যাটর্নি জেনারেল বললেন রহমান ভাই, যে সরকার হয়তো একটা হলো, সেই সরকার তো চালাতে হবে। দেশে 30-35% লোক যদি এখন আর্মি মাঠে, এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, ইনারা যখন একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে, তাকে সেই সরকারকে রাষ্ট্র পরিচালনা করতে গেলে এই যে আপনি সাময়িক স্থগিত করে রেখেছেন কর্মকাণ্ড অনেক দলে, তারা তো তখন ঘরে বসে থাকবে না। তারা তো বাঁচার জন্য মরণ ছুট দিবে, মাঠে নামবে, অবরোধ, হরতাল, জি, এইগুলা করবে। তখন সরকার পরিচালনা অসুবিধা হবে। আপনাকে এটা ধন্যবাদ। হলে ভালো হতো। জনাব এম কে রহমান, আপনার কনক্লুসিভ কমেন্টস কি? সব দল মিলে ইলেকশনটা করলে এটা স্থিতিশীল হতো, নির্বাচনটা ভালো হতো, সারা বিশ্ব দেখতো যা চাচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, আমেরিকা বলেন, ইন্ডিয়া বলেন, অন্যান্য পাওয়ার বলেন, যে যারা এখানে ইলেকশনটা সব পার্টিসিপেটরি হলে তাহলে ফেয়ারনেসটা আসার সম্ভাবনা থাকে, ইম্পার্শিয়াল হতে হবে এবং ইনক্লুসিভ হতে হবে। ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা। সেই ব্যবস্থাটা যদি হতো তাহলে আমাদের ফিউচারের জন্য যারাই ক্ষমতায় আসতো একটা অথরিটি নিয়ে চালাতে পারতো। আদারওয়াইজ যদি 50% লোককে যদি আপনি এখান দিয়ে ডিবার করে দেন, যে কোনো কারণেই হোক, সে ডিবার করলে তো 50% লোক নিয়ে তো ফ্রাঞ্চাইজটা হচ্ছে না। আপনার এবং সেটা বিএনপির জন্য, বিএনপি তারেক রহমান ফিরে আসছে, সে কথাবার্তা মেজাজ বলছে, খুব শান্ত স্বভাবের বলছে। তো এখন যে সবাই মিলে যদি ইলেকশনটা করতে পারতো তাহলে জিনিসটা ভালো হতো, তার জন্য ভালো হতো, সব দলের জন্য। আপনাকে ধন্যবাদ, আপনি খুব ভালোই বলেছেন। মেজর জিল্লুর, আপনার সর্বশেষ বক্তব্য। বর্তমান যে অবস্থায় আমরা আছি, এই অবস্থায় নির্বাচন হবে। এই নির্বাচনে মানে আমার রিকমেন্ডেশন ছিল সেটা অতীত, এখন সামনের সময় কম, যে যতটুকু লিমিটেড স্পেস দেওয়া যায় অন্য দলদের, অন্তত তারা কিছু অ্যাক্টিভিটি এই নির্বাচনে রাখলে সেটা আমরা যা দেখছি বিএনপি অথবা জামাত, এই দুইটা দলই এগিয়ে আছে নির্বাচনী যে প্রতিযোগিতায়। ভালো হতো যে বহির্বিশ্বে আমাদের মুখ উজ্জ্বল হতো, তারাও দেশেও শান্তি শৃঙ্খলার জন্য ভালো হতো। সমর্থন দিত। এখন যেটা হবে সেটা হচ্ছে আমরা একটা শঙ্কার মধ্যে দিয়ে চলছি। নির্বাচন হলো, নির্বাচন নিয়ে প্রশ্ন হবেই, আর শুধু রাজনৈতিক দলের পার্টিসিপেশন বলছেন। সাহিদ ভাই, আপনি তো অভিজ্ঞ প্রশাসনের উপরেও, প্রশাসনের যে অবস্থা, পুলিশের যে অবস্থা,